আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ বিন্যাস। আর প্রশ্নমালা হলো 5.1। প্রশ্নমালা 5.1-এর আজকে আমি আলোচনা শুরু করব 8-এর 1 নম্বর কোশ্চেনটি দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.1-এর 8-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, 8-এর 1 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে পোস্টেজ একটা শব্দ দেওয়া আছে, যে পোস্টেজ শব্দটির অক্ষরগুলো কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে। এখানে একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে। দেখো, এখানে একটা শব্দ দেওয়া আছে পোস্টেজ। আমাদেরকে যেটা করতে হবে প্রথমে, যে স্বরবর্ণগুলো জোড় স্থানে রেখে কতভাবে বিন্যাস করা যায় বের করতে হবে। তারপরে হলো ব্যঞ্জন বর্ণগুলো যদি একত্রে থাকে তাহলে কতভাবে বিন্যাস হবে। তাহলে আমি লিখতে পারি আমরা এখন খেয়াল করো, এখানে আমি লিখেছি যে পোস্টেজ শব্দটিতে মোট বর্ণ আছে 60টি, যার মধ্যে স্বরবর্ণ 3টি ও ব্যঞ্জন বর্ণ 4টি। দেখো, এখানে যে শব্দটা দেওয়া আছে এর ভিতরে কি কি বর্ণ আছে বা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কয়টি আছে সেটা আমি আগে লিখে নিয়েছি। এখন কোশ্চেনে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে, এই জন্য আমি এখানে লিখেছি যে বর্ণগুলো যে স্থান দখল করে তা নিচে দেওয়া হলো। যেহেতু এখানে 7টা বর্ণ, তাহলে আমাদের এখানে 7টা স্থান হবে। আমি লিখব প্রথমে 1, 2, 3, 4, 5, 6 আর এ হলো 7। এখন দেখো, কোশ্চেনে যেহেতু বলে দিছে যে স্বরবর্ণগুলো জোড় স্থানে বসবে, তার মানে হচ্ছে এখানে আমাদের স্বরবর্ণ বসবে জোড় স্থান, যেহেতু এটা এখানে আমাদের স্বরবর্ণ বসবে এবং এখানে আমাদের স্বরবর্ণটা বসবে। তার মানে 2, 4 এবং 6 এখানে ব্যঞ্জন বর্ণ কখনোই বসানো যাবে না, যেহেতু প্রশ্নে বলে দিছে যে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকবে। তার মানে এখন আমরা বলতে পারি বাকি যে স্থানগুলো আছে সেই স্থান আমাদেরকে বসাইতে হবে ব্যঞ্জন বর্ণ। এখন দেখো, তাহলে এখানে স্বরবর্ণের জন্য আমাদের কয়টা স্থান হচ্ছে? এখানে স্বরবর্ণের জন্য আমরা স্থান পাচ্ছি হচ্ছে 3টা। তার মানে 3টা স্বরবর্ণ 3টা স্থানকে দখল করতে পারে। তার আমরা লিখতে পারি এখন দেখো, এখানে আমি লিখেছি 3টি জোড় স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায়। যেহেতু জোড় স্থান 3টি, তার মানে 3টা স্বরবর্ণ আছে, তাহলে 3টা স্বরবর্ণ 3টা জোড় স্থানে বসবে। এই জন্য আমি লিখেছি 3টি জোড় স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায় 3p3 উপায়ে। কারণ এখানে n এর মান হলো 3 এবং r এর মান হলো 3, এই জন্য আমরা এখানে mp/r এর সূত্র বসিয়েছি। তো এবার 3p3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো, 3 ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আসতেছে এখানে আমাদের 6। তার মানে 3 ফ্যাক্টোরিয়ালের মান হলো আমাদের 6। এখন দেখো, এখানে আমি যেটা করেছি যে স্বরবর্ণগুলো যদি জোড় স্থানে আমরা রাখি তাহলে আমরা 6টি উপায়ে সাজাতে পারি। এখন দেখতে হবে আমাদেরকে যে ব্যঞ্জন বর্ণগুলো যদি আমরা বিজোড় স্থানে রাখি তাহলে কত উপায়ে সাজানো যায়। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো, এখানে আমি লিখেছি অবশিষ্ট 4টি ব্যঞ্জন বর্ণ দ্বারা 4টি স্থান পূরণ করা যায়। যেহেতু এখানে আমাদের মোট বর্ণ ছিল 7টি, তার ভিতরে 3টি ছিল স্বরবর্ণ, তো 3টা স্বরবর্ণ দিয়ে আমরা এখানে বিন্যাস করেছি। এখন আমাদের করতে হবে ব্যঞ্জন বর্ণ দ্বারা। তাহলে 4টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তার মানে এই 7টা থেকে 3টা গেলে স্বরবর্ণ থাকে হচ্ছে অবশিষ্ট 4টা। তাহলে অবশিষ্ট 4টা ব্যঞ্জন বা 4টি ব্যঞ্জন বর্ণ দ্বারা আমাদের স্থান আছে এখানে আমাদের 1, 2, 3, 4। তাহলে 4টি স্থান পূরণ করা যায়। যেহেতু 4টা ব্যঞ্জন বর্ণ থেকে 4টা স্থান নিতে হবে, তাহলে আমাদের সূত্র হবে এই np/r এর, তারপর হচ্ছে 4p4 উপায়ে। এবার 4p4 উপায়ে যদি আমরা ব্যঞ্জন বর্ণগুলো সাজাই তাহলে কত আসতেছে? এখানে আমাদের 4p4 মানে হচ্ছে আমরা জানছি 4 ফ্যাক্টোরিয়াল। এবার 4 ফ্যাক্টোরিয়াল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এখানে আমাদের যে 24 আসতেছে। এখন দেখো, তাহলে স্বরবর্ণগুলো যদি জোড় স্থানে রাখি তাহলে এই শব্দটাকে বা সাজানো যাচ্ছে 6 উপায়ে, এবং ব্যঞ্জন বর্ণগুলো যদি বাকি স্থানে আমরা রেখে দিই তাহলে 24 উপায়ে। এখন যেহেতু কোশ্চেনে আমাদেরকে বলা আছে যে পোস্টেজ শব্দটি কতভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকে, তাহলে আমরা লিখতে পারি এখন খেয়াল করে, এখানে আমি লিখেছি স্বরবর্ণগুলো জোড় স্থানে রেখে পোস্টেজ শব্দটি বা পোস্টেজ শব্দের মোট বিন্যাস সংখ্যা,
যেহেতু প্রশ্ন আমাদেরকে বলেছে স্বরবর্ণগুলো জোর স্থানে থাকবে, এই জন্য আমরা জোর স্থানে রেখে কত বিন্যাস পাচ্ছি পোস্টের শব্দটি সেটা এখন বের করব। আমাদের স্বরবর্ণগুলো 3টা জোর স্থানে রাখলে থাকতেছে আমাদের এখানে 6, আর ব্যঞ্জনবর্ণগুলো পাচ্ছি এখানে আমরা 24। এবার দেখো 6 এর সাথে যদি আমরা 24 গুণ করে দেই তাহলে আসতেছে আমাদের কত, আসতেছে আমাদের 144। তার মানে আমরা বলতে পারি এখন যে পোস্টের শব্দটির স্বরবর্ণগুলো যদি জোর স্থানে রেখে আমরা এটাকে বিন্যাস করি তাহলে 144টি শব্দ আমরা গঠন করতে পারবো। এখন দেখো এখানে আমাদের আরেকটা কোশ্চেনের উত্তর বের করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যাবে। দেখো এখানে আমাদের যে শব্দটি ছিল, শব্দের ভিতরে ব্যঞ্জনবর্ণ ছিল 4টা, তার মানে হচ্ছে 4টা ব্যঞ্জনবর্ণকে এখন আমাদেরকে ধরতে হবে একটা, বা 4টা ব্যঞ্জনবর্ণকে আমাদের একত্রে রেখে বিন্যাস করতে হবে। আর আমরা যেটা হচ্ছে যদি ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ যদি একত্রে থাকে এরকম বলা থাকে কোশ্চেনে, তাহলে আমাদের যেটা করতে হবে যে ওই যেটাকে বলবে একত্রে থাকবে ওইটাকে আমাদের একটা বর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি ব্যঞ্জনবর্ণ 4টিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করি। এখানে যেহেতু ব্যঞ্জনবর্ণকে আমরা একত্রে ধরতেছি, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে রেখে কতভাবে বিন্যাস, এই জন্য ব্যঞ্জনবর্ণ যতগুলো আছে সেগুলোকে একটা বর্ণ হিসেবে ধরে নিতে হবে। যদি প্রশ্ন এরকম বলা থাকে যে একত্রে, তখনই আমাদের এই কাজটা করতে হয়। দেখো তাহলে ব্যঞ্জনবর্ণ এখানে ছিল আমাদের পি, এস, টি আর হচ্ছে জি। এছাড়া আমি এখানে লিখেছি ও, এ, ই, এগুলো ছিল স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ 4টা ছিল, এখানে আমাদের 4টা ব্যঞ্জনবর্ণকে আমরা একটা বর্ণ ধরেছি। তাহলে এখানে হচ্ছে 3টা বর্ণ আর এখানে হচ্ছে পুরাটাকে একটা বর্ণ, তাহলে মোট বর্ণ পাচ্ছি হচ্ছে আমরা 4টি, তাহলে অর্থাৎ 4টি বর্ণ পাই। এখন দেখো যেহেতু এখানে 4টা বর্ণ পেয়েছি, তাহলে আমরা 4টা বর্ণের বিন্যাস করলে কত আসবে, তাহলে লেখা যায় এখন দেখো এখানে আমি লিখেছি ব্যঞ্জনবর্ণ 4টি একত্র রেখে সাজানো যায়। ব্যঞ্জনবর্ণ 4টাকে যখন আমরা একত্র নিয়েছি মোট বর্ণ পাচ্ছি হচ্ছে 4টা, তো আমরা বলতে পারি 4টা থেকে 4টা মানে 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো আমরা লিখতে পারি এখন যেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে হবে, কারণ 4টা বর্ণ থেকে আমরা 4টা নিয়েছি, যার কারণে এখানে 4 ফ্যাক্টোরিয়াল হবে। এবার 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে আমরা জানি হচ্ছে 24। এটা আমরা পেয়েছি হচ্ছে ব্যঞ্জনবর্ণ 4টাকে একত্রে রেখে। এখন দেখো তাহলে ব্যঞ্জনবর্ণ 4টাকে যখন আমরা এরকম একত্রে রেখেছি পি, এস, টি, জি, এখন এটা আবার নিজেদের ভিতরে বিন্যাস করবে। নিজেদের ভিতরে বিন্যাস করবে কত উপায়ে, যেহেতু এখানে 4টা বর্ণ আছে তার মানে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করবে। তাহলে আমরা লিখতে পারি এখানে আমি লিখেছি ব্যঞ্জনবর্ণ 4টিকে তাদের নিজেদের মধ্যে সাজানো যায়। যেহেতু 4টা ব্যঞ্জনবর্ণ আমাদের এখানে আছে বা এরা নিজেদের ভিতরে বিন্যাস করবে, তার এটা হবে কি 4 ফ্যাক্টোরিয়াল অথবা 4p4। তো আমরা লিখতে পারি হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন 4 ফ্যাক্টোরিয়ালের মান যদি আমরা বের করি তাহলে আসতেছে এখানে আমাদের 24। এখন দেখো এখানে আমরা পেয়েছি ব্যঞ্জনবর্ণ 4টি একত্র রেখে সাজানো 24 উপায়ে, এবং ব্যঞ্জনবর্ণগুলোকে তাদের নিজেদের ভিতরে যদি সাজানো যায় তাহলে হচ্ছে 24 উপায়ে। এখন যেহেতু প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে ব্যঞ্জনবর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে যাতে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকে, তার আমরা লিখতে পারি যে পোস্টের শব্দটির, এখন দেখো এখানে লিখেছি পোস্টের শব্দটির ব্যঞ্জনবর্ণগুলো একত্রে রেখে মোট সাজানো সংখ্যা আমরা পেয়েছি হচ্ছে 24 ইন্টু হলো 24। প্রথম 24টা হলো যে এখানে ব্যঞ্জনবর্ণগুলোকে একত্র করে রেখে যেটা পেয়েছি আমরা উপায় সাজানোর, সে হলো 24। আর দ্বিতীয় যে 24টা আছে এটা হলো আমাদের যেসব ব্যঞ্জনবর্ণগুলো তাদের নিজেদের ভিতরে কত উপায় সাজানো যায় সেটি। এখন এই দুইটা গুণ করে দিলে আসতেছে এখানে আমাদের 576। এখন দেখো তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে পোস্টের শব্দটির ব্যঞ্জনবর্ণগুলো একত্র রেখে আমরা 576 উপায়ে সাজাতে পারি। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.1-এর 8-এর 2 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 8-এর 2 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 8-এর 2 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে নলেজ শব্দটির বর্ণগুলো সাজানোর ব্যবস্থায় কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে না। দেখো এখানে আমাদের কন্ডিশন দিয়ে দিচ্ছে যে নলেজ শব্দটাকে এমনভাবে সাজাতে হবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। এখন দেখো কোশ্চেনে যদি এরকম বলা থাকে যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে না, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব। প্রথমে যেটা করতে হবে, যে শব্দটা দেওয়া থাকবে সেটার মোট বিন্যাসটা আগে বের করতে হবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, আর একত্রে থাকবে না এরকম বলা থাকলে অথবা যদি বলে একত্রে থাকবে,
এরকম বলা থাকুক বা যেটাই বলা থাকুক, যদি স্বরবর্ণগুলো একত্রে থাকবে না বলা থাকে, তাহলে আমাদেরকে বের করতে হবে, প্রথমে তো মোট বিন্যাসটা বের করব, তারপর হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাসটা বের করব। আর যখনই আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রাখবো তখন যেটা করতে হবে যে যতগুলো স্বরবর্ণ আছে সেটাকে আমাদের একটা বর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন খেয়াল করো, এখানে আমি লিখেছি যে নলেজ শব্দটিতে মোট বর্ণ আছে 9টি, যার মধ্যে স্বরবর্ণ 3টি ও যেখানে 2টি ই আছে। দেখো এখানে যে শব্দটা দেওয়া আছে নলেজ, এখানে একই রকম বর্ণ আছে 2টি, সেটি হলো ই। এই জন্য আমি এখানে লিখেছি যে 2টি ই আছে এবং বাকি বর্ণগুলো ভিন্ন ভিন্ন, মানে 2টা ই ছাড়া বাকি যে বর্ণ আছে সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। এখন যেহেতু কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে যে নলেজ শব্দটিকে কতভাবে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে নলেজ শব্দের মোট বিন্যাস সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি নলেজ শব্দের মোট বিন্যাস সংখ্যা, যেহেতু এখানে মোট বর্ণ আছে আমাদের 9টি এবং যার মধ্যে আবার 2টি একই রকম বর্ণ আছে, তাহলে আমাদের সূত্র হবে যে সূত্রটা আমাদের ছিল যে n সংখ্যক জিনিসের মধ্যে কিছু সংখ্যক p রকম, কিছু সংখ্যক r রকম এবং কিছু সংখ্যক q রকম ছিল এবং বাকি বর্ণগুলো ভিন্ন ভিন্ন। তখন সূত্র ছিল আমাদের n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে আমরা সেম সূত্রটাই হবে আমাদের, কারণ হচ্ছে মোট বর্ণ আছে 9টি, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল মানে n এর মান হলো 9, আর একই রকম বর্ণ আছে 2টি, তাহলে এখানে আমাদের হবে 2 ফ্যাক্টোরিয়াল। এবার ইকুয়াল দিয়ে আমরা এটা একবারে ক্যালকুলেশন করে দিব যে 9 ফ্যাক্টোরিয়ালের মান যদি আমরা বের করি ক্যালকুলেটর দিয়ে, তাকে ভাগ করব হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এটা ভাগ করে দিলে আসতেছে আমাদের এখানে 181, তারপর হচ্ছে 440। তার মানে হচ্ছে নলেজ শব্দের মোট বিন্যাস পেয়েছি আমরা এটা। এখন যখন নলেজ শব্দের মোট বিন্যাস পেয়েছি এটা, তখন কিন্তু স্বরবর্ণগুলো একত্রে আছে, কিন্তু কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। তার মানে এর ভিতর হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না এবং স্বরবর্ণগুলো একত্রে আছে, দুইটাই মিলে হচ্ছে এতগুলা মোট বিন্যাস পাওয়া যায় নলেজ শব্দের। তার এখন আমাদের যে কাজটা করতে হবে যে নলেজ শব্দটির স্বরবর্ণগুলো একত্রে রাখলে আমাদের কতভাবে সাজানো যায় সেটা আমরা এখন বের করব। তাহলে লিখতে পারি আমরা এখন খেয়াল করে এখানে আমি লিখেছি স্বরবর্ণ 3টিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করি। যেহেতু প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এই জন্য আমরা এখানে বের করতেছি স্বরবর্ণগুলো একত্রে থাকলে কতভাবে সাজানো যায়। এই জন্য লিখেছি এখানে স্বরবর্ণ 3টিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করি। এই জন্য হচ্ছে এখানে যে নলেজ যে শব্দটি আছে তার ভিতরে স্বরবর্ণ ছিল ই আর হচ্ছে 2টা ই, এই জন্য ও আর 2টা ইকে আমরা এখানে একসাথে করেছি আর বাকি বর্ণগুলো এখানে আলাদা করে লিখেছি। তাহলে এখানে মোট বর্ণ কতগুলো পাচ্ছি, 1 2 3 4 5 6টা এবং এখানে হচ্ছে একটা বর্ণ ধরেছি আমরা এই 3টা স্বরবর্ণকে। তাহলে অর্থাৎ আমরা মোট বর্ণ পাচ্ছি হচ্ছে 60টি। তাহলে 60টা বর্ণ আমরা এখানে পেয়ে গেলাম। তাই এখন আমরা তাহলে খুব সহজেই যেটা করব যে স্বরবর্ণগুলো একত্রে রাখলে আমাদের কত বিন্যাস হবে সেটা বের করব। তো আমরা লিখতে পারি এখন যে স্বরবর্ণগুলো, এখন দেখো এখানে আমি লিখেছি স্বরবর্ণগুলো একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা। স্বরবর্ণগুলো যদি আমরা একত্রে রাখি তাহলে আমরা এখানে মোট বর্ণ পাচ্ছি 60টা, তাহলে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তারপরে হবে আমাদের যেহেতু স্বরবর্ণগুলো আমরা একত্রে ধরেছি, এখন স্বরবর্ণগুলো আবার নিজেদের ভিতরে বিন্যাস করবে। মানে এখানে যেমন ও ই আছে এটা হতে পারে প্রথমে 2টা ই তারপর হচ্ছে ই, এই জন্য স্বরবর্ণগুলো আবার নিজেরা বিন্যাস করবে। এই জন্য প্রথমে হচ্ছে পুরাটার বিন্যাস আমরা বের করেছি, মানে 60টা বর্ণ নিয়ে যে বিন্যাসটা হবে সেটা বের করেছি, তার সাথে ইন্টু হবে স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে বিন্যাস। তাহলে স্বরবর্ণ হলো এখানে আমাদের 3টা, তাহলে 3টা স্বরবর্ণ আছে, তার ভিতরে আবার 2টা একই রকম বর্ণ, এই জন্য আমাদের 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। যে সূত্রটা আমাদের ছিল n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। একই রকম বর্ণ যখন থাকবে তখনই ভাগ করতে হবে। এই জন্য আমি 3টা স্বরবর্ণ উপরে নিলাম যে 3 ফ্যাক্টোরিয়াল, আর ভাগ হবে হচ্ছে 2টা স্বরবর্ণ আছে 2 দ্বারা ভাগ হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে এটা আমরা একবারে ক্যালকুলেশন করে দেব। যে 7 ফ্যাক্টোরিয়ালের সাথে 3 ফ্যাক্টোরিয়াল গুণ করে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমরা এই 3 ফ্যাক্টোরিয়াল গুণ করি তাহলে কত আসতেছে আমাদের, এই যে মানটা আসবে সেই মানটাকে আমরা হচ্ছে ভাগ করে দেবো হচ্ছে এই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা। তাহলে আসতেছে এখানে আমাদের 15, এটা হলো 120। তার মানে হলো স্বরবর্ণগুলো একত্রে রেখে আমরা বিন্যাস সংখ্যা পাচ্ছি মোট 15,120। এখন যেহেতু প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না কত উপায় সাজানো যায়,
আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি নলেজ শব্দের স্বরবর্ণগুলো একত্রে না রেখে মোট বিন্যাস সংখ্যা। আমাদের মোট বিন্যাস ছিল এখানে আমাদের 181, তারপর ছিল 440, মাইনাস হবে হচ্ছে আমাদের স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস। এটা আমি নিচে লিখতেছি এখানে যে 15120 ইকুয়াল, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে এখানে আসতেছে হচ্ছে আমাদের 166,320। এটাই হলো আমাদের স্বরবর্ণগুলো একত্রে না রেখে মোট বিন্যাস সংখ্যা। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।